আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আপনারা জানেন চ্যানেল 24-এর সাপ্তাহিক এই আয়োজনে আমরা সমসাময়িক নানা বিষয়ের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। এই অনুষ্ঠানে আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি কামাল পারভেজ। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে 2015 সালে থাইল্যান্ডে একটি গণকবর আবিষ্কার হয়েছিল। একই সঙ্গে প্রায় 1000 অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছিল। পরে দেখা গেছে তার সব মানুষজনই হচ্ছে বাংলাদেশের এবং বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলের। ঠিক সেই ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়েছে এবং তখন সরকারের নানা তৎপরতা ছিল মানব পাচার বা সমুদ্রপথে মানব পাচার রোধে, কিন্তু তার কোনো প্রতিকার হয়নি। একইভাবে সম্প্রতি আন্দামান সাগরে ট্রলার ডুবে এই সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় আন্দামান সাগরে ডুবে প্রায় 250 মানুষ নিখোঁজ, যার মধ্যে বেশিরভাগই হচ্ছে কক্সবাজার অঞ্চলে। আপনাদের জ্ঞাতার্থে একটা তথ্য জানাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে কক্সবাজার উপকূল দিয়ে সাগরপথে মানব পাচারের এই প্রবণতা বহুদিন ধরে, এবং সেটা মাঝে মাঝে কমে আসে, মাঝে মাঝে আবার বাড়ে। একইভাবে সম্প্রতি আবারও একই ধরনের ঘটনা ঘটে গেছে, এবং এই যে ঘটনায় তার নিখোঁজ তাদের সন্ধানে বা তাদের খোঁজ পেতে এখন কক্সবাজার অঞ্চলে ঘরে ঘরে আহাজারি চলছে। আমরা এই বিষয়ে একটি রিপোর্ট রয়েছে, সেই রিপোর্টটি আগে দেখে আসি। বাড়ি থেকে গত 14 থেকে 15 দিন আগে তারেক এবং জুনায়েদ বের হয়েছিলেন বাজারে যাওয়ার কথা বলে। এরপর থেকে আর ফিরে আসেননি। তার বাবা এবং মা, ভাই এবং তার স্ত্রীদের দেওয়া তথ্য অনুযায়ী সর্বশেষ গত কয়েকদিন আগে আন্দামান সাগরে একটি ট্রলার ডুবির ঘটনায় যে বেশ কিছু মানুষ মৃত্যুর কথা বলা হচ্ছে, সেখান থেকে কয়েকজন ফিরে এসেছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী সেই ট্রলারে তাদের ছেলে জুনায়েদ ছিলেন। আমরা খুব খুঁজতেছি, পাইনি। এরা মানুষ তো শুনতেছি, এরা দালাল নিয়ে এরা বুড়ো বুড়ে দিচ্ছি। তার ফাঁদে বুড়ে গেছে, আর সব অনেক খোঁজ খবর নিতেছি, আজকে পাই নাই। কারণ আমরা সরকারের কাছে লাশ কিংবা জীবিত অবস্থা আমি আমার হাজবেন্ডকে ফেরত চাই। তারেক ও জুনায়েদের বাড়ি টেকনাফের হোয়াইকং ইউনিয়নের লাথুরকুলা এলাকায়। আন্দামান সাগরের সম্প্রতি ট্রলার ডুবে যে 250 জন নিখোঁজ বা মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে, তার অন্তত 100 জনের বাড়ি কক্সবাজারের টেকনাফ সহ বিভিন্ন এলাকায়। স্থানীয়রা জানান, গত 13 থেকে 14 দিন আগে হঠাৎ কিছু তরুণ যুবক নিখোঁজ হয়ে যায়। পরে জানতে পারেন মানব পাচার চক্রের ফাঁদে পড়ে সাগর পথে মালয়েশিয়া পাড়ি দিতে গিয়ে শিকার হয়েছেন ট্রলার ডুবির। খার গেছে, এগুলি খোঁজ খবর নিচ্ছি। প্রায় 30 জনের মতো আমার 1 নম্বর ওয়ার্ড থেকে আসছে। আর মারা হোক জীবিত হোক, আমার ছেলেটা একটু খোঁজ নেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। ছবি গান দেখাইবার ফোন দিতে তোমার আর একটু বুদ্ধ ফেলি হানমাদা আর দেখছিলাম। আমার বাইকে শুনছি শাকের মাঝি রান্ডারে গিয়েছে। মেইন কেরিমারার আসামি আব্দুল্লাহ মিন। বোয়াল মাছ যদি আপনারা যদি গ্রেপ্তার না করেন, এখানে মানব পাচার কোনোদিন নির্মূল হবে না। আন্দামানের ঘটনায় কয়েকদিন আগে 9 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে টেকনাফ থানায় হস্তান্তর করে কোস্টগার্ড। পরদিন আদালত থেকে কয়েকজন জামিনে মুক্ত হয়। তাদের একজন ইমরান। তার দাবি, গত 4 এপ্রিল সোনারপাড়া পয়েন্ট থেকে তারা 16 জন ছোট ট্রলারে রওনা দেন। এরপর গভীর সাগরে অপেক্ষমান বড় ট্রলারে তোলা হয় তাদের। সেখানে ছিল কয়েকশো মানুষ, ছিল 20 জন নারীও। এরপর 8 এপ্রিল আন্দামান সাগরে বৈরী আবহাওয়ায় ট্রলারটি উল্টে যায়। বাইরে হয়ে যাওয়ার পর কি বুট নাটি গেছে, হাত হয়ে গেছে। হাত হয়ে যাওয়ার পর আমরা কি হয়ে গেছি, মানুষের অনেকগুলা মরে গেছে। তবে ঘটনাটি নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় হলেও কক্সবাজারে তেমন কোনো তৎপরতা নেই আইন শৃঙ্খলা বাহিনীর, যদিও মানব পাচার চক্রের বিরুদ্ধে কাজ করছে বলে দাবি তাদের। আমাদের প্রত্যেকটা থানা এই বিষয়ে কাজ করছে এবং তারা সচেষ্ট আছেন এবং আইনগতভাবে যে প্রক্রিয়া গ্রহণ করা দরকার এই মানব পাচার রোধে, সেটা আমরা গ্রহণের সবসময় দৃঢ় করব। স্থানীয়দের দাবি, টেকনাফ উপকূলের কাছাকাছি অবস্থান করে মানুষজনকে তোলা হয়েছিল ট্রলারটিতে। সময় যত বাড়ছে টেকনাফের ঘরে ঘরে বাড়ছে আহাজারি। এখানকার মানুষের একটাই প্রশ্ন, কখন থামবে সাগর পথে এই মৃত্যুযাত্রা। আজিম নিহাত, চ্যানেল 24, টেকনাফ, কক্সবাজার। দর্শক, আমরা সহকর্মী আজিম নিহাদের রিপোর্টটি দেখছিলাম। আমরা এ বিষয়ে আরও একটু বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হবেন কক্সবাজার থেকে বেসরকারি সংস্থা নোঙ্গরের পরিচালক এবং দীর্ঘদিন ধরে তিনি এই সমুদ্র উপকূলে যে মানব পাচার হয় সেসব নিয়ে উনি অনেক দিন ধরে কাজ করছিলেন।
দিদারুল আলম রাশেদ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, নোঙ্গরের পরিচালক। দিদারুল আলম রাশেদ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, এবং একই সঙ্গে একটু আগে যে প্রচারিত আমাদের রিপোর্টটি নিশ্চয়ই আপনি সেটাও দেখছিলেন। আপনি দীর্ঘদিন ধরে কক্সবাজার অঞ্চলে মানব পাচার নিয়ে আপনার পর্যবেক্ষণ, বা আপনি অনেক দিন ধরে এই বিষয়গুলো নিয়ে আসলে আপনি কাজ করছিলেন। একটু শুরুতেই যদি আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে এই যে মাঝখানে আমরা দেখলাম কিছুদিন হঠাৎ করে একটু কমে গেল, কিন্তু আবার হঠাৎ করে এসে এই মানব পাচারের ঘটনা বেড়ে গেল। আসলে 2015 সালে যেই সরকারি যে তৎপরতা, প্রশাসনের যে তৎপরতা, তারপরে এসে বহুদিন ধরে আর আমরা বড় ধরনের কোনো তৎপরতা দেখিনি। এটাই কি কারণ এই যে বেড়ে যাওয়া, বা সার্বিকভাবে আপনার পর্যবেক্ষণটা একটু জানতে চাই। কখনোই আসলে থেমে যায়নি বা থেমে থাকিনি। হ্যাঁ, হয়তো আমরা সেটা রেস্কিউ করতে পারিনি বা দুর্ঘটনার কোনো খবর পাইনি বলেই মনে হচ্ছিল যে কি মানব পাচার থেমে গিয়েছিল। আসলে থেমে যায়নি, এটা কখনোই থেমে যায়নি, সেটা চলমান ছিল। আর যখন কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটছে তখনই আমরা বলছি আর কি, এখন আবার হয়তো শুরু হয়েছে, জোরে শুরু হয়েছে। এটা আসলে এটা কখনো থেমে থাকেনি, এটা রুট চেঞ্জ করেছে শুধু। যেটা আমাদের সবার নজরে ছিল, যেসব এলাকাগুলোকে আমরা টার্গেট করেছিলাম এখান থেকে পাচারগুলো হয়, তারা কি করেছে সেটা চেঞ্জ করেছে। যেহেতু এখানে একটা পেছনে একটা বড় ধরনের একটা খুবই দক্ষ একটা সংঘবদ্ধ একটা গ্রুপ আছে। সো তারা সব কিছু আপনার ওয়াকিফাল, হ্যাঁ, কোন দিক থেকে পাহারা জোরদার আছে। সো তারা সেই পথগুলো পরিবর্তন করে অন্য খান থেকে যখন তারা পাচারগুলো সংগঠিত করে, যার কারণে কখনো এ ধরনের যে সলিল সমাধি যে রিসেন্টলি হলো, যেটা অনেক সময় সেটা হচ্ছে আমরা হয়তো জানি না, কিন্তু যেটা খবরে আসছে তখন আমরা বুঝতে পারছি যে কি এ ধরনের পাচারটা হয়তো আবার বেড়েছে বা এ ধরনের মনে করছে। আসলে এটা কখনোই থেমে যায়নি, থেমে থাকেনি, চলমান আছে। দিদারুল আলম রাশেদ, আপনি যেটা বলছিলেন, আমরা একটা বিষয় দেখলাম সেখানে এই যে কক্সবাজার অঞ্চলে মানব পাচারকারী কারা সেটাও চিহ্নিত, এবং কোন কোন রুট দিয়ে সেখানে মানব পাচার হয় সেটাও আসলে চিহ্নিত। তারপরও আসলে প্রশাসনিকভাবে বা সরকারিভাবে কেন এই তৎপরতা বন্ধ করা যাচ্ছে না? আসলে দেখুন, মানব পাচারকারী চিহ্নিত এটা ঠিক, তবে এটা সমসাময়িক বিষয় একটা। এক এক সময় এক এক পার্সন চেঞ্জ হয়। যেমন আমরা বেশ কিছুদিন যাবৎ যে কোনো একজন রাজনৈতিক নেতাকে আমরা মনে করতাম যে কি হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট লাইক এ গডফাদার, এই টাইপের। হ্যাঁ, তো আমরা তো তাকে দেখলাম যে কি তিনি আছেন আপনার কারাগারে। তো তখনও তো এই ধরনের পাচারগুলো হচ্ছিল। আসলে মূল বিষয় হচ্ছে, যেই হোক, যারা পাচারকারীর মূল চক্র যারা আছে, পেছনে যারা আছে, তারা কি করে চুজ করে, পার্সন চুজ করে, সে এক এক সময় এক একজনকে চুজ করে, যখন যাকে দিয়ে কাজটা তাদের উদ্দেশ্যটা সাধন করা যায় তাদেরকে চুজ করে হয়। সুতরাং এখানে আসলে পার্সনস ওয়ান স্পেসিফিক পার্সনস এটা কোনো বিষয় না, এটা পরিবর্তন হবেই। হ্যাঁ, আর আমাদের এখানে যে সরকারিভাবে তৎপরতা সবসময় ছিল, আসলে সেটা কখনো থেমে যায়নি বা থেমে থাকিনি। তো যেটা বলছিলাম, এরা হচ্ছে যারা মানব পাচারকারী চক্র যেটা আছে, কারণ এটা দেখেন আপনার ওয়ার্ল্ড ট্রেডের মধ্যে আপনার সবচেয়ে একদম শীর্ষস্থানীয় একটা ট্রেড। তো এই ধরনের একটা ট্রেডের মধ্যে অনেক দক্ষ লোকেরা থাকে, অন্তরালে থাকে, যারা ধরাছোঁয়ার বাইরে থাকে। আমরা তাদেরকে খুবই কম চিনি, বলতে গেলে অনেক একেবারেই তারা আমাদের চেনা জানার মধ্যেই না। সুতরাং তাদের যে টেকনিক্যাল ব্রেনগুলো আছে, তারা সেটা ইউজ করে এখানে কিন্তু কাজগুলি হচ্ছে, যার কারণে আমাদের এখানে ল এনফোর্সমেন্ট এজেন্সিস যারা আছে তারাও অনেক সময় আসলে ব্যর্থ হচ্ছে, তাদের প্রচেষ্টা থাকা সত্ত্বেও। দিদারুল আলম রাশেদ, আপনি থাকুন, আপনার সঙ্গে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হবে। আমরা রয়েছি ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা আলোচনা করছিলাম সাগর পথে যে মানব পাচার হচ্ছে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। দর্শক, আমাদের সঙ্গে কক্সবাজার থেকে যুক্ত রয়েছেন নোঙ্গরের পরিচালক দিদারুল আলম রাশেদ। আমরা আবারও যেতে চাই, তার সঙ্গে আমরা আলোচনায় যেতে চাই। দিদারুল আলম রাশেদ, আপনি বিরতির আগে যে বিষয়গুলো বলছিলেন, আমি যদি আর একটু আপনার কাছ থেকে একটু বিস্তারিত একটু শুনতে চাই যে মানব পাচারটা আসলে আমরা হয়তো জানি নানাভাবে,
কোন প্রক্রিয়ায় আসলে কি কি প্রসেস করে আসলে এই কাজটা হয়, একটু যদি বিস্তারিত বলতেন আমাদের। আসলে এখানে একটা চক্র কাজ করছে। এটা আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন পর্যায়ের লোকজন এখানে জড়িত থাকে। এখানে একেবারে খুদ জনপ্রতিনিধিরা থাকে, এখানে সোশ্যাল লিডার্সরা থাকে, এখানে ল এনফোর্সমেন্ট এজেন্সির লোকেরা থাকে। এটা একটা কম্বাইন্ড একটা গ্রুপ কাজ করে এখানে। হ্যাঁ, এখানে এক পক্ষ বা কোনো একজনের পক্ষে এটা হয় না। এখানে একটা চেইন কাজ করে। এই চেইনের মধ্যে আসলে এক প্রকার জড়িত থাকে। তো যাদেরকে এখানে তারা কালেক্ট করতে পারে প্রলোভনের মাধ্যমে, তারা সেখানে সম্পৃক্ত হয়ে এই কাজটা করতে সহযোগিতা করে। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনার তারা এখানে বেশ কিছু অভিজ্ঞ লোক আছে যারা অনেকটা অন্তরালে থেকে এই কাজটা বাস্তবায়ন করতে অন্যদের সহযোগিতাগুলো তারা নিয়ে থাকে। তো সেখানে যখন যে জায়গায় যাকে দরকার হবে তাকে তারা যে কোনো প্রলোভনের মাধ্যমে তাকে তাদের দলে ভিড়ায়, তারপরে তারা এই কাজটা সমাধা করে। তো এই ক্ষেত্রে তারা যথেষ্ট ক্যাপাবল যে ইনফরমেশনগুলি কালেক্ট করতে, কোন কোন রুটগুলোতে তৎপরতা বেশি আছে সেই সব রুটগুলো চেঞ্জ করে তারা কাজটা করে। আর যাদেরকে পাচার করা হয় তাদেরকে যে সিলেকশন বিষয়টা, সেটা আসলে বেশ কিছু তাদের বিক্ষিপ্ত কিছু গ্রুপ থাকে, তারা বিভিন্ন জায়গায় তারা এই ধরনের উৎসাহী যারা আছে তাদেরকে সংগ্রহ করে, বিভিন্ন পরিবার থেকে তাদের সাথে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে বা বিভিন্ন দেশে বেশ সুযোগ সুবিধা আছে, তারা তাদের মাধ্যমে ওরা সেখানে তাদেরকে নিয়ে যেতে পারবে এবং অনেকে এখানে বেশ ভালো আয় রোজগার করছে। এই সমস্ত প্রলোভনের ফাঁদে ফেলে তারা করছে, বিশেষ করে ইউথ যারা আছে তাদেরকে, যারা উচ্চাভিলাষী চিন্তাভাবনা করে বা এখানকার ভালো কিছু করতে যাদের প্রত্যাশা আছে তাদের ফাঁদে ফেলে। দিদারুল আলম রাশেদ, আমরা আরেকটা বিষয় যদি আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা সচরাচর আগে যেটা দেখতাম মানব পাচার এই সমুদ্রপথে, সেটা হচ্ছে যে রোহিঙ্গারাই সেখানে যেতেন, কারণ তাদের যেহেতু তারা প্রত্যাবাসন হচ্ছে না, নিজ এলাকায় যেহেতু ফিরতে পারছে না, তারা সমুদ্রপথে ঝুঁকি নিয়ে তারা যাচ্ছে, কিন্তু স্থানীয়রাও এখন প্রচুর পরিমাণে সেই ঝুঁকি নিয়ে যাচ্ছে। এটা কেন আসলে? না, খুবই ভালো বলেছেন। একটা সময় আমরা রোহিঙ্গা দেখেছি, রোহিঙ্গারা এখনো যাচ্ছে, আর স্থানীয়রাও আগেও ছিল। তবে হ্যাঁ, এখন একটু যেটা মাত্রাটা বেড়েছে, সত্যিকার অর্থে বলতে গেলে আসলে আমাদের এখানে এখন বেকারত্বের হার বেড়ে গেছে। আমাদের এখানে রোহিঙ্গা শরণার্থী আসার পর থেকে অনেকের কাজ কারবার কমে গেছে। হ্যাঁ, তো তারা আয় রোজগার নাই, অনেকে বেকার জীবনযাপন করছে। তো তারা কি করছে, তাদের পেশা পরিবর্তন করে মনে করে যে হয়তো মালয়েশিয়া বা আদার কোথাও গেলে তারা হয়তো ভালো রোজগার করতে পারবে। তারা স্বেচ্ছায় কিন্তু পাচারকারীদেরকে তারাই নিজেরাই খুঁজে নিচ্ছে, খুঁজে নিয়ে তাদের মাধ্যমে তারা বিদেশে গিয়ে ভাগ্য উন্নয়নের চেষ্টা করছে। আর সেকেন্ডারি একটা বিষয় থাকে, সেটা হলো যে কি পাচারকারীরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে আবার তাদেরকে, স্থানীয় লোকদেরকে তারা তাদের যে পাচারের চক্রের মধ্যে তাদেরকে ইনক্লুড করার চেষ্টা করছে। সো তারা এখানে তাদেরকে প্রলোভন দেখাচ্ছে, অনেক টাকা পয়সা পাবে, অনেকে সাকসেস লাইফ লিড করছে বিদেশে গিয়ে, তারা সেই ব্যবস্থাটা তাদেরকে করে দিতে পারবে। সেক্ষেত্রে খুব স্বল্প কিছু টাকা দিলেই তারা সেটা করে দেবে। এই টাকার পরিমাণ এত কম দেখায় প্রথমে যে তারা আকৃষ্ট হয়, এত কম টাকার মধ্যে আমি মালয়েশিয়ার মতো একটা দেশে যেতে পারবো, আমি ওখানে অনেক ভালো আয় করতে পারবো। কিন্তু প্রকৃত অর্থে কিন্তু বিষয়টা সেরকম নয়। যখন তারা পাচার হয়ে যায় তখন তাদের ফ্যামিলিকে প্রেশার ক্রিয়েট করা হয়, আপনার সন্তানের জন্য এত টাকা দেন, এত টাকা দেন, না হলে তাকে অনেক সময় মারধর করে সেই শব্দ শোনানো হয়, কান্না শোনানো হয়, কথা বলানো হয় তাকে দিয়ে, তার উপর অত্যাচার চলছে সেই সব সিনারিজগুলো তার পরিবারকে বোঝানো হয়, জানানো হয় এবং বাধ্য করা হয় যে কি তাদের থেকে অনেক বড় একটা অঙ্কের টাকা নেওয়ার জন্য। অনেক সময় দেখা যায় যে কি টাকা নেওয়ার পরেও তাদের সাথে তারা সেই অনুযায়ী কাজ করে না, যে প্রতিজ্ঞা তারা করেছিল, যে কথা দিয়েছিল সেভাবে তারা করে না। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেককে তাদের আর খুঁজে পাওয়া যায় না, হয়তো দেখা যাচ্ছে কি অত্যাচারের কারণে হয়তো তারা মৃত্যুবরণ করেছে, এমনও হতে পারে।
দিদারুল আলম রাশেদ, এই যে আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিলেন, আমরা দেখলাম যে আসলে সেখানে যেভাবে ঝুঁকি নিয়ে সমুদ্রপথে বিদেশে যাওয়ার যে প্রবণতা, সেটা আসলে কোনোভাবে বন্ধ হচ্ছে না এবং নানা পদক্ষেপের পরেও আসলে বন্ধ হচ্ছে না। আপনার কাছে যদি আমি সবশেষ জানতে চাই যে তাহলে এখন আসলে কোন কোন পদক্ষেপ নিলে আসলে এই প্রবণতা আসলে বন্ধ করা সম্ভব? হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে কর্মসংস্থান। আমাদের দেশে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, আমাদের ইউথ যারা আছে তারা কিন্তু কাজ করতে আগ্রহী। হ্যাঁ, সো তাদেরকে যদি স্কিল ডেভেলপ করানো যায়, তাদেরকে যদি আপনার প্রশিক্ষণের আওতায় এনে তাদেরকে চাকরির ব্যবস্থাটা সুনিশ্চিত করা যায়, হ্যাঁ, তো আমি মনে করি সেটা সম্ভব হবে এবং এটার জন্য প্রতিটি ইউনিয়ন পর্যায় থেকে পদক্ষেপ নিতে হবে। আমার ইউনিয়নে কি পরিমাণ ইউথরা আছে, তাদের কি অবস্থা আছে, তারা তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কীরকম, বা তারা কোন কোন কাজের সাথে জড়িত আছে, বেকার কতজন আছে, তাদেরকে আমরা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মধ্যে নিয়ে এসে তাদের জন্য সেই ধরনের স্থানের সুযোগ তৈরি করে দিয়ে তাদেরকে যদি সম্পৃক্ত করতে পারি, তাহলে তারা আমার মনে হয় এই পাচারে উৎসাহী হবে না। কারণ আমরা দেখতে পাই যে কি অনেক সময় পাচার হয়ে যারা বিদেশে যাচ্ছে, তারা যে পরিমাণ আয় রোজগার করছে, সেই অর্থে আমাদের দেশে যদি একটা ছেলে সে যদি নিজেকে স্কিল ডেভেলপ করে যদি কোনো একটা পেশার সাথে সম্পৃক্ত হয়, আমার মনে হয় তার চেয়েও খুব বেশি খারাপ আয় রোজগার করে না, ভালোই রোজগার করে। আমাদের দেশে সেই সুযোগটা আছে। কিন্তু আমাদের দেশের সবচেয়ে বড় যেটা অভাব, সেটা হচ্ছে প্রশিক্ষিত যুবশক্তির অভাব। আমাদের এখানে যুবকরা আছে প্রচুর, কিন্তু প্রশিক্ষিত না তারা। প্রশিক্ষণের ব্যবস্থা করতে গেলে করা গেলে এবং পাশাপাশি যদি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, তাহলে আমার মনে হয় এই পাচারের ঝুঁকিটা কমবে আমাদের। নিশ্চয়ই আমরা সময় থাকলে হয়তো আরও আলোচনা করতে পারতাম। আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছিলেন। দিদারুল আলম রাশেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা সাগর পথে ঝুঁকি নিয়ে মানব পাচার নিয়ে আমরা এই পর্বে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে কক্সবাজার থেকে একজন অতিথি যুক্ত হয়েছিলেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন সবাই।